প্রিয় দর্শক, জামায়াতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসলে শরিয়া শাসন প্রতিষ্ঠিত করবে না বলে বহির্বিশ্বের খ্রিস্টান প্রতিনিধিদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে। 90% মুসলমানদের দেশে শরিয়া শাসন চলবে না, এটা এদেশের মানুষদের জন্য দুঃখজনক হলেও বিষয়টি বহির্বিশ্বের অমুসলিমদের মনোপুত হওয়ায় জামায়াত একটি ইসলামী দল হয়েও বিধর্মীদের এই আকাঙ্ক্ষাকে সহজেই মেনে নিয়েছে। জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আবার রিপিট করতে চাই। যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শারিয়া ল অর্থাৎ শারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল। এই বিষয়টিকেই কেন্দ্র করে জামায়াতের জোট থেকে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হযরত আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট হবে। অপরদিকে বিদ্যমান বিচার ব্যবস্থায় ইসলাম বিরোধী অনেক কুফরি আইন থাকার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সেই আইনকে বাতিল করার প্রতিশ্রুতি নিয়েছেন। আল্লাহ কি বলেন? এই গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছি আমি, তোর বাবা, তোর দাদা, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। এ বিষয়ে একই সুরে কথা বলেছেন প্রখ্যাত মুহাদ্দিস মুফতি আরিফ বিন হাবিব। আসমান জমিনের সবকিছু কার? সৃষ্টি কার? আসমান কার? জমিন কার? আমরা কার? আইন কার? এটা এইভাবে বলবেন আরেকজনকে, এই তুমি বলো তো আসমান কার? কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে, ইসলামী আন্দোলন আমাদের জোট থেকে সরে দাঁড়ানোর কারণ ছিল আসন সমঝোতা নিয়ে। পরবর্তীতে এই বিষয়টির পরিষ্কার সমাধান মিলেছে ইসলামী আন্দোলনের শাহ মোহাম্মদ ইফতিখার এর ডিবেট থেকে। মিয়া গোলাম পরোয়ার সাহেব, ওনাদের সেক্রেটারি জেনারেল, আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি আগে উনি ইয়াতে বলেছিলেন জামাতের জন্য 200 আসন, বাকিদের জন্য 100 আসন। দেখুন এটা মিলেছে কিনা। মাস্টার প্ল্যান তো ওখান থেকে তো মাস্টার প্ল্যান। ওনারা আগে একটা ছক এঁকে রেখেছেন, সেই ছকে আমাদেরকে পড়তে হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে আমার যেখানে শক্তি আছে সেখানে যদি আমার আসন না থাকে, আমাকে যদি খাগড়াছড়িতে আমাকে আসন দিয়ে দেওয়া হয়, ওখানে আমি আসন দিয়ে কি করবো? ধুয়ে দিয়ে পানি খাবো? এই কথাগুলি তো আমি মানুষের সামনে বলতে পারি না, যেহেতু প্রেক্ষাপট চলে আসে। এগুলো না বললে মানুষ বলবো যে 45টা ওনারাই করেছেন, সেই 45টার মধ্যে এমন অনেকগুলি আসন আছে যেখানে আমার বিজয়ী হওয়ার মতো নিজস্ব শক্তি নাই। তাহলে এই আসন নিয়ে আমি কি করব? অথচ আমার যেগুলি শক্তিশালী আসন, সেই আসনগুলি দেওয়া হয়নি। কারণ ওনারা তো শেষ পর্যন্ত বরাদ্দের জায়গায় চলে গেছেন, আপনাকে এর বেশি আর দেওয়া যাচ্ছে না। অথচ ওনারা এসেছেন পরে, আমরা শুরু করেছি আগে। আসন সমঝোতায় জামায়াতের দ্বিচারিতার বিষয়টিকে অস্বীকার করে তারা পীর সাহেব চরমনাইকে ক্ষমতালোভী বলার চেষ্টা করেছিল। পরবর্তীতে রাশেদ প্রধান রেগে গিয়ে পীর সাহেব চরমনাই সম্পর্কে জনগণকে দিলেন সঠিক ধারণা। পীর সাহেব চরমনাইয়ের সাথে আমার বারবার কথা বলার সুযোগ হয়েছে। আমি আমার জায়গা থেকে কখনো দেখি নাই যে পীর সাহেব চরমনাই ক্ষমতালোভী একজন মানুষ। আমার সৌভাগ্য হয়েছে আসলে পুরা জিনিসটা সচক্ষে দেখার। এবং আপনি যে জোটের কথা বলছিলেন, আমি একটু সংশোধিত দিতে চাই, এটা কোনো জোট না, আমাদের একটা ঐক্য বা সমঝোতা, যেটা নির্বাচনী সমঝোতা, রাইট। তো এই জায়গাটার থেকে এই যে সমঝোতাটা বা ঐক্যের মধ্যে যে একটা ফাটল ধরলো বা ভাঙন ধরলো, আপনি যেই ভাষাতেই বলেন না কেন, এইটার পিছনে যদি স্পেসিফিক কাউকে দায়ী করতে বলেন, তাহলে এটা সো ডিফিকাল্ট। আপনি কাউকে স্পেসিফিক দায়ী করতে পারবেন না। যখন কোনো জিনিস ভাঙন হয়, তখন চারপাশে অনেক থিওরি সৃষ্টি হয়, মন গড়া অনেক গল্প সৃষ্টি হয়। তো এই জায়গাটার থেকে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে যাবেন, দেখবেন জনগণ বলছে যে ক্ষমতার লোভে ইসলামী আন্দোলন চলে গেল। এখন আমি দীর্ঘদিন একসাথে এই দলগুলোর সাথে রাজপথে ছিলাম। পীর সাহেব চরমনাইয়ের সাথে আমার বারবার কথা বলার সুযোগ হয়েছে। আমি আমার জায়গা থেকে কখনো দেখি নাই যে পীর সাহেব চরমনাই ক্ষমতালোভী একজন মানুষ। তো যদি বলা হয় ক্ষমতার জন্য ইসলামী আন্দোলন চলে গেছে, আসন কম পেয়ে চলে গেছে, কারো ইন্ধনে তৃতীয় পক্ষের জন্য চলে গেছে, বা আমাদেরকে আলাদা করে দিয়েছে, যেইভাবেই আপনি দেখেন, এই জিনিসটা সত্য বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফ্যাক্টরটা
আসন একটা পয়েন্ট ছিল অবশ্যই, কিন্তু এর সাথে আরো অনেকগুলো বিষয় ছিল। দেখুন, একটা পরিবারে যখন পিতা মাতা ভাই বোন আমরা 4-5 জন থাকি, কোনো একটা বিষয় আসলে সবাই একমত হতে পারি না, এটাই স্বাভাবিক। সেখানে আমরা প্রথমে 7টা দল ছিলাম, বিডিপি যোগ দেওয়ার পর 8টা দল হলো, নমিনেশন সাবমিট করার আগে 3টা দল এসে যোগ দিল, হয়ে গেল 11টা দল, 11টা দলের শীর্ষ নেতা, তাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দ, তৃণমূলের কর্মী, এটা একটা প্রচন্ড চাপ। এই চাপের জায়গা থেকে যখন আলাপ আলোচনা হয় সবকিছু মিলবে না, এটাই স্বাভাবিক। সবকিছু মিলে যাওয়াই বরং অস্বাভাবিক আমার কাছে মনে হয়। তবে ওই যে আপনি ভাইকে যে প্রশ্নটা করছেন, কে মূলত দায়ী, আমরা সবাই দায়ী। এটা স্পেসিফিক আপনি ইসলামী আন্দোলনকেও দায় দিতে পারবেন না, স্পেসিফিক্যালি জামাতকেও দায় দিতে পারবেন না, আমিও এখানে দায়ী। নেগোসিয়েশন টেবিলে আমিও ছিলাম। আমরা সকলে যদি আরেকটু উদার মন মানসিকতা নিয়ে বসতাম, আরেকটু ছাড়ের মন মানসিকতা নিয়ে বসতাম, পারস্পরিক সম্মানবোধ শ্রদ্ধাবোধ যদি আরেকটু সুন্দরভাবে প্রদর্শন করতে পারতাম, তাহলে জিনিসটা ঠিক হতো বলে আমি মনে করি।